অসম্ভব বলে কোনো শব্দ থাকে না, যদি ঐক্যবদ্ধভাবে সবাই করছে। তবে একটা ছোট্ট কথাই বলব, কৃষক দল অনেক বড় করা যায়, কিন্তু কৃষকদেরকে সংগঠিত করা বড় কঠিন। আমার কথা তা প্রয়োজনটা বুঝতে চেষ্টা করবেন, কারণ আমরা এখানে যারা কৃষক দল নেতৃবৃন্দ দেখছি, তারা কৃষকদের প্রতিনিধি হতে পারে না, কিন্তু কৃষির সাথে আপনাদের সম্পর্ক খুব কম, খুব কম। আমার হাত তুলে বেশি বলতে পারবেন না যে আপনি ঢাকায় খেলেন, যেখানে এখন তো ছাদের বাগান হয়, সবজি বাগান হয়, আপনাদের কার বাড়িতে কয়টা দাম দেয়, কয়টা মরিচ গাছ আছে, কয়টা কি চাষ করেন দেবে। আমার বলতে কিন্তু দ্বিধা নাই, আমি একটা কৃষি নির্ভরশীল পরিবারের সঙ্গে, এখনো আমাদের প্রকৃত আয় কৃষি থেকে, কিন্তু তারপরে আমি নিজের কিছু দাবি করতে পারি না। কৃষির অবস্থা আসতেছে, মাল্টিন্যাশনাল কোম্পানি হাউসগুলি হাজার হাজার তারা আধুনিক চাষাবাদ শুরু করছে। ক্রমান্বয়ে গোটা কৃষক যারা কৃষি কাজের শ্রম দিয়ে উৎপাদন করে, তার একসঙ্গে হয়তো উৎপাদন বাড়বে, কিন্তু এই কৃষকরা দেখা দেবে। এই কৃষকদের কর্মসংস্থানের পর আবার নতুন করে এবং যারা গ্রামে যান, বাড়িতে যান, দেখবেন যারা কৃষি উপর নির্ভরশীল করে যাচ্ছিল, তারা এখন অন্য আয়ের ব্যবস্থা করে। এখন কৃষি শ্রমিকদের বড় অভাব, আর দৈনন্দিন যে রোজ দিতে হয় তাদেরকে বেশি দেওয়া বলছি না, তবে সার্বিক অর্থে কৃষি ফসল উৎপাদন যতটুকু ব্যয় হয় ততটুকু দামে বাজারে বিক্রি করা যায় না, একটা লোকসান। তারপর কৃষকরা আটকে থাকে জমিতে, তারা যে শ্রমটা দেয়, তাদের পরিবারের মহিলা পুরুষ সবাই মিলে যে শ্রমটা দেয়, বছর শেষে বা 6 মাস পরে যতটুকু পায় সেটা তাদের একটা কর্মসংস্থান, কিন্তু ওখান থেকে তাদের কোনো লাভজনক কিছু হয় না। আজকে শাকসবজির দাম, সবকিছুর দাম বেশি নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু যিনি উৎপাদন করেন তিনি কত পান, তিনি কতটুকু পান। আপনি যেখানে সবজি চাষ হয় সেখানে গিয়ে দেখেন কত দামে বিক্রি হয়, আর ঢাকায় যখন কিনেন তখন কত দাম। কারণ এগুলো এখন নৌকা আসে না, ট্রাকে আসছে, প্রত্যেক জায়গায় ট্রাকের মধ্যে চালাবাজি হয়, ফলে তার যে পণ্য ঢাকায় আসে তার ব্যয় ভার হয়ে যায়। স্বাভাবিক কারণে তখন আমাদের শহরের মানুষের কাছে 2 গুণ 3 গুণ 4 গুণ দামে বেশি কিনতে হয়, কিন্তু প্রকৃত কৃষি কিন্তু পাচ্ছে না। এই বিষয়গুলো কিন্তু ভাববার কিন্তু এটাকে ম্যানেজমেন্টের মধ্যে আনে না। যারা উৎপাদনের সাথে সম্পৃক্ত তাদেরকে তাদের ন্যায্যটা আমরা করবো, সেটা আমরা ভাবতে হবে। তো আমাদের জানি কৃষক দলের মাঝে এখন যারা নেতৃত্বে আছেন ম্যাক্সিমাম কৃষি, তারা জিনিসটাকে গবেষণার মধ্য দিয়ে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবে এবং ভবিষ্যতে যদি কখনো জনগণের পক্ষ থেকে বিএনপির খুব দায়িত্ব অর্পিত হয় তখন সেটা যেন কার্যকর করা যায়। এখন যে দাবিটা করবো অন্যের কাছে, সেই দাবিটা আমি মনে রাখি, ভবিষ্যতে যেন আমি সেই কাজটা করতে পারি। এরা পরিকল্পিত, অপরিকল্পিত সরকারের লাভ হবে না। প্রায়োরিটি ফিক্স করতে হবে, আমার কোন কাজ আগে। সে কারণেই অনেকে বলেছেন কৃষি ঋণের কথা, আমি তাদের সাথে একমত। 91 সালে আমাদের নেত্রী বেগম খালেদা যে সরকার এসে তিনি 6,000 টাকা করে বোধ হয় কৃষি ঋণ মৌকুব করেছিলেন, তাতে অনেক টাকা চায়নি।
আজকে যদি কৃষক সুদে আসলে 20,000 টাকা করে মৌকুব হয়, তাতে রাষ্ট্রের তেমন কোনো ক্ষতি হয় না। সুতরাং আপনাদের দাবিটা যৌক্তিক, আপনাদের সাথে শুনলে আমি প্রধান উপদেষ্টাকে বলবো আপনি কাছে করেন। আপনি যদি হাজার হাজার কোটি টাকা ঋণ আপনি তাদের থেকে টাকা দেন, তাদের কোমরে রশি বাঁধতে পারেন না, তাদের জেলে যেতে পারেন না, কিন্তু একটা ক্ষুদ্র কৃষক 5,000 টাকার জন্য ছেড়ে চান, এটা মিথ্যা কথা নয়, এটা অত্যন্ত সত্য কথা। সুতরাং আজকে আমরা 25 বিঘা জমি পর্যন্ত খাজনা মৌকুব শুনেছি, কিন্তু যাদের জমি আছে গিয়ে দেখেন আপনাকে বছরে 1% জায়গা মানুষগুলো আপনাকে খাজনা দিতে পারে, এবং ইচ্ছে 25 বিঘা জমি খাজনা মাফের কথাটা একদম টোটালি ঠিক। এবং আরেকটু শুনেন, যেহেতু আমার কৃষি জমি আছে নিজে, বছরে কৃষি উৎপাদনে যা আসে তাতে খাজনা পয়সা পায় না। 1% জায়গায় বছরে 22 টাকা দিতে হয় খাজনা। আমি হিসাব করো বছরে 1 বিঘা জমি কত খাজনা দিতে পারে। সুতরাং কৃষকদের যে দুরবস্থাটা বুঝতে হলে আপনার কৃষকদের আইনে গিয়ে গল্প শুনতে হবে, তাদের কথা শুনতে হবে। আমি কৃষকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে একটি কথা বলবো, আপনারা ঠিক করে বলুন, প্রকৃত কৃষকদের নিয়ে সমাবেশ করা, কৃষকদেরকে ঐক্যবদ্ধ করা। এই যাবৎকালে এখনো কৃষকদেরকে নামানো যায় না, তারা এখন ভাগ্যের উপর নির্ভরশীল, তারা এখনো বিশ্বাস করতে পারে না তারা কিছু করতে পারে। তাদেরকে যদি সংগঠিত করেন একটু বিরাট শক্তি, একদিকে শ্রমশক্তি, কৃষকও এক ধরনের শ্রমিক, কৃষি শ্রম। সেজন্য অনেকে বলছেন হাবিবুর নসর টাক ঝল মিষ্টির মধ্যে দিয়ে অনেক কথা বলেছে, মানবীরা তার কথাটা বলছেন আমি জানি না। সুতরাং আমরা ঘুমাতে পারি, এটা শান্তি, আমাদের কিন্তু আদালতে যেতে হবে। শুধু যারা উপদেষ্টা আছেন তাদের আদালতে যেতে হয় না, কিন্তু আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যার বিরুদ্ধে হত্যা মামলা তিনি এখন উপদেষ্টা, তিনি কি আদালতে গেছেন? তখন যাবে জানতে গেছেন, যান নাই। তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনে যার বিরুদ্ধে হত্যা মামলা তিনি উপদেষ্টা, কি করে হয়? আমি যদি প্রশ্ন করি সেটা কিন্তু অন্যায় হবে? নিশ্চয় অন্যায় হবে না। আমরা 17 বছর লড়াই করেছি, আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি। হাবিবুর সাহেব বলেছেন আমরা গায়ে জানাজা করেছি, আমরা জানাজা করেছি, কিন্তু আমরা কত ভাইয়ের জানাজা করতে পারি না, তাও তো সস্তা। কেন ওরা মরে আছে না বেঁচে আছে তো তা জানি না, ওদের ঠিকানা জানি না, ওদের খবর কি আর করতে পারি না, তার কি কোনো সুবিধা হচ্ছে? হয় নাই। আমাদের 16 বছরের আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি স্বীকার করে? করে না। তারা স্বীকার করেন জুলাই মাঝামাঝি থেকে 5ই আগস্ট অর্থাৎ সকল আজকে কৃতিত্ব কৃতিত্ব যাই আছে সবকিছু 5ই আগস্টের, অর্থাৎ ছাত্রদের। কিন্তু এই যে 16 বছর আমাদের জীবন মরণ, কেউ বলেন আমার মাথা ফাটাতে কি হচ্ছে, তাদের কি আসে কিচ্ছু আসে যায় না। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের আড়ালে সমাজের মধ্যে সংগ্রামী আন্দোলনের মধ্যে আরেকটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, আরেকটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। লক্ষ লক্ষ লোক বৈষম্য বিরোধী, লক্ষ লক্ষ ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে নামছে, এবং যারা নামছে রাজপথে জনতা, সেই জনতা কোন জনতা? সেই অভিভাবক কারা? আমরাই তো সেই জনতা। এটা আন্দোলনটা না, আমরাই তো সংগঠিত করেছি। সেদিনটা দেখেন ঢাকা শহরে কত ছাত্র আর কত জনতা। জনতা হবে 10 জন, ছাত্র হবে 10 জন, একবার। এই জনতাই কিন্তু এই আন্দোলন সফল করেছে। সুতরাং আমার দীর্ঘ 63 বছরের রাজনীতি, 62 সাল থেকে সক্রিয়ভাবে বিরামহীনভাবে রাজনৈতিক অঙ্গনে আছি, কিছু করেছি কথা বলছি না, আছি, দেখছি। এবং আমার একটা অভিজ্ঞতার আলোকে বলে যে কোটি জনতা আন্দোলনের ফসল কিছু লোকে ভোগ করে, তার নাম স্বাধীনতা, তার নাম গণতন্ত্র। আজকে কি সেখান থেকে আমাদের পিছনে নাই? পিছনে নাই।
আপনি ভারতের দিকে তাকান কেন? আপনার দেশের মধ্যে তো কত দালাল আছে, আপনার দেশের মধ্যে তো পরস্পর। এই যে আজকে আমাদের যে আন্দোলন, আমাদের যে সংগ্রাম, সেটা কেন কগনিজেন্সে নেয়? কিছু সিভিল সোসাইটির লোক আছে জ্ঞান পাবি, তাদের টক শোতে কথাবার্তা শুনবে, শুধু একটা সরকার গঠন করার জন্য না। তার মানে কিসের জন্য? কি অবদান আপনাদের? কি করেছেন আপনারা? বিদেশি টাকা এনজিও করেন আর নানা কথা বলতে পারেন, তারপর আপনাদেরকে সম্মান করি। সব জ্ঞানীগুলো যুক্তি ভাঙ্গা কিন্তু আজকাল বলতে সরকারের তাদের জ্ঞানের অভাব নাই, কিন্তু অভিজ্ঞতার বড় অভাব রাষ্ট্র চাই। এবং তারা আপনারা থাকতে হবে না জানে কিছু কিছু সিদ্ধান্ত নেন, তারপরে আবার সিদ্ধান্ত পান। আপনি অটো রিক্সা বন্ধ করলেন কেন? আবার বন্ধ যখন করলেন চালু করলেন কেন? যদি আপনি একটি সিদ্ধান্ত একবার পরিবর্তন করেন, তাহলে আরেকটা সিদ্ধান্ত আপনি আর নিতে পারবেন না, কোনো সুযোগ নাই। তো সে কারণে আজকে গণতন্ত্রের পথ অনেক দূর। আমার মাঝে মাঝে মনে হয় ভুল হইলে ক্ষমা, তবে এখন ক্ষমা করার দরকার নাই, অপেক্ষা করেন। আমার ভবিষ্যৎবাণী খুব একটা ভুল হওয়ার কথা না। আমার মনে হচ্ছে এই সিভিল সোসাইটির কিছু লোক, যারা 6 সালে 7 সালে কিছু মিডিয়া বিভিন্ন অপপ্রচার করার মধ্যে দিয়ে 111 নামক একটি কি অবস্থানে আনলো, যেখান থেকে রাজনীতিবিদ, যেখানে পেশাদার, যেখানে ব্যবসায়ী, সব জায়গায় হাজার হাজার গল্প শুনলাম। লক্ষ কোটি টাকা পাওয়া গেছে, হরিণ ফরিনের কোনো অভাব নাই, কিন্তু সেই 111-এর জন্য লক্ষ লক্ষ কোটি টাকা যে উদ্ধার হলো, সেই টাকাকে বাংলাদেশ ব্যাংকে জমা করেছে করে নাই। হাজার হাজার লোক গেল, টাকা পয়সা করে কোথায় সীমান্ত অতিক্রম করলো, টাকা করে কার কাছে রেখে গেল? আমি যদি আজকে জানতে চাই, কার কাছে জানতে চাই, কে উত্তর দেবে? হারুন এর মতো একটা নরঘাতক পিশাচ কি করে আমেরিকায় পায়ে হেঁটে গেছে, নদী সাথে গেছে, ওই ভূমধ্য সাগরে যে নদীটায় চলে গেছে, তাহলে তাকে পার করতে কি শুনেছি? অনেক গল্প করে তো তার বাড়ি আছে, গুলশানের বাড়ির মধ্যে অনেক টাকা আছে, টাকাগুলো কোথায়? আজকে যারা নানাভাবে আছে, সেই টাকা কি উদ্ধার হয়? কেন হয় না? তাহলে তারা কেন বিদেশে গেল? আমরা কেন তাদেরকে পালাইতে দিলাম? এটা ঠিক আছে, হাসিনা জানার বয়ে যেতেছে, একটা চাইছে দিচ্ছে, ভালো কথা। হ্যাঁ, আমরা মনে করি উৎপাদ যায় না, একটা উৎপাদ আরো যোগ হচ্ছে। সুতরাং এই যে হাজার হাজার লোক আওয়ামী লীগের চলে গেল, তাদের টাকা পয়সা কারো বাড়িতে নাই, কোনো ব্যাংকে নাই। কার টাকা সিজ হচ্ছে, কার টাকা পাওয়া গেছে, কার টাকা জমা করছে, পরে নাই। তো সুতরাং প্রত্যেকটা পরিবর্তনের মধ্যে যারা রক্ত দেয়, ঘাম দেয়, সব দেয়, কিন্তু হঠাৎ করে ওই সাইবেরিয়ান পাখি, আমার শহরের মতো সাইবেরিয়ান পাখিদের আগমনকে তারা সব মাপের মতো দেখলেন না। রাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান বলে আমি মনে করি। রাজনীতিকরণের প্রক্রিয়া এখনো চলমান মনে করি। কি কারণে এখন আমাকে হাইকোর্টে যেতে বারান্দায় দাঁড়ায় থাকতে হয়? কেন আমাকে হাজিরা দিতে হয়? কি আমি অপরাধ করছি গণতন্ত্রের জন্য? এই আন্দোলন সংগ্রাম কেন করছি? তার ফসলকে আজকাল সরকার। তাদের কথা কি বুঝেন? তারা নির্বাচন দিবেন। তাদের কথা কি বুঝেন? তারা নির্বাচন দিবেন না। তাদের কথা কি বুঝেন? সংস্কারের কথা বলে, সেই সংস্কারটা আমি শুনেছি 1/11-তে। সেই সংস্কার তো সব কুসংস্কারে পরিণত হলো। সেই সংস্কারে যারা অর্থ ব্যয় করলো, তারাই তো আমার সমাজে প্রতিষ্ঠিত হলো। যে সুতরাং আজকে আমরা কিসের সংস্কারের জন্য অপেক্ষা করছি? সেই সংস্কারটা কি? সেই সংস্কার যদি গণতন্ত্রের কাছে চলবে, সেই সংস্কারটা কি ওই সুশীল সমাজের লোকরা এই দেশে পাথর তৈরি করবে, আর রাজনীতিবিদরা চিনাবাজারদের কথা পথে হাঁটবে টোকার মতো, তাই না? সেই জন্য বলছি, পথটা যত সহজ দেখেন,
পদ্মাটা তো সহজ। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একজনে বলছিল যে গুরু তুমি একটু সহজ করে লিখতে পারো না, তখন তিনি একটা কবিতা লিখতেন, সহজ করে লিখতে বলে আমাকে সহজ কথা যায় না লেখার সহজ। সুতরাং আপনারা যত সহজে পাড়ি দিতে চান তত সহজে পাড়ি দিতে পারবেন না, মূল লক্ষ্য অর্জন করতে পারবেন না। আমাদেরকে 17 বছর আন্দোলনের মূল টার্গেট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং জনগণের ভোটাধিকার। এই ভোটাধিকারের মধ্য দিয়ে জনগণ মালিক, দেশের মালিক জনগণ, আমরা কেউ না। The people should decide who is the party in the next. সেদিকে কোনো কথা না। সারা জীবন আমরা আন্দোলন করলাম কিসের জন্য? একটা 4টা নির্বাচন ক্ষেত্র হচ্ছে না, সেজন্য তো আমরা ভোটাধিকার চাইলাম এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। এখনো বলছেন হ্যাঁ আরো সংস্কার করি, আরো কিছু করি। এই করার মধ্যে দিয়ে, সংস্কারের মধ্যে দিয়ে যে কালক্ষেপণ, সেখান থেকে তো বিদেশে দেশে শেখ হাসিনা নানা জল্পনা কল্পনার মধ্যে করতেছে। যারা যখন ক্ষমতা আছে তাদের বাহিনী একটা গঠিত ছিল ভারতে, 4,500 আওয়াজ, তারা বর্ডারে আক্রমণ করতো। আবার দেখেন আগরতলা একই আক্রমণ হয়েছে বর্ডারে, তারা কারা এখানে তারা পালিয়ে গেছে। ঠিক আছে, আর ভারত আমাদের পানিতেও মারতে পারবে না, পেঁয়াজেও মারতে পারবে না, ওরা মরবে। এই যে ভিসা বন্ধ করছে, আমি সাধুবাদ জানাই। যদিও একটা স্বাধীন দেশে মানুষের ভিসা বন্ধ করা মানুষ মনে লাগে, এই সুতরাং আমাদের মানুষ মনে কথা বাদ দেন, অনমুক্ত কালের জন্য ভারত ভিসা বন্ধ রাখবে। দেখেন ভারতের অর্থনীতি কি, মাত্র পশ্চিমবঙ্গের রিসেট নামছে, এরপরে কেরালা নামবে, তারপরে বেঙ্গলিতে নামবে, বেঙ্গালুরু নাকি কত জায়গা আছে। ডাক্তাররা রুগী পাবেন না, ফুটপাতে হকারি করতে হবে, ওদের হসপিটাল সব বন্ধ হবে। কলকাতার হসপিটাল বন্ধ হচ্ছে এবং সকল হোটেল খালি হচ্ছে। আমার লক্ষ কোটি টাকা প্রতি বছরের সাশ্রয়। আমি একটি 6 বছর আগে একটি জার্নাল করছিলাম ভারতে, সে জার্নালের মধ্যে লেখা আছে 64% রেভিনিউ মেডিকেল খাত থেকে ভারত পায়, তার কন্ট্রিবিউশন বাংলাদেশ। 18 লক্ষ থেকে মেডিকেল খাতের রাজস্ব পায় 64% প্রথম বাংলাদেশ, আর 36% পায় 140 দেশের মধ্যে। তাহলে বুঝেন কি অবস্থা। সুতরাং 7 লক্ষ মতান্তরে 8 লক্ষ অবৈধভাবে ভারতীয়রা এখানে কাজ করতেছে, চাকরি করতেছে। তারা ভূমিতে নানাভাবে ডলার পাঠাচ্ছে, টাকা পাঠাচ্ছে, বেতন পাচ্ছে, তাদের নিরাপত্তা না। স্বরাষ্ট্র উপদেষ্টা প্রসূন বলছেন আপনি কার্যকর করেন এই 7 লক্ষ ভারতের ফেরত পাঠান। ওরা অবৈধভাবে আছে। ভারতের কেন, যে কোনো দেশের যদি অবৈধভাবে থাকে দিনের পর দিন তাদেরকে বাংলাদেশ থেকে তারা পাঠান, চলে যান। তাহলে বুঝবেন যে কত ধানে কত চা, কত ধানে কত চা। আমরা হাসিনার মধ্যে বলতে হয় পেঁয়াজের দাম বেশি না খাইলাম, আচ্ছা ঠিক আছে আপনার পেঁয়াজ বন্ধ না খাইলাম, কিন্তু আপনারা কি খান সেটা আমরা দেখব, সেটা দেখবো। প্রচুর পানাও জুটবে না। সুতরাং আমি মনে করি ভারত নিজের পায়ে নিজে কুড়াল মারছে, মারতে গিয়ে আপনারা এইখানকার ডাক্তারদের উপর নির্ভরতা নেন, এখানে চিকিৎসাটা করেন। আমরা তো বিলাসী লোক, আমরা শুধু চিকিৎসার জন্য যাই না, চিকিৎসা করি, আবার আসার সময় এই কাপড় সুপড় এটা সেটাও আনি না। এটাকে অস্বীকার করতে পারবো? তাইলে আজকে যদি বাংলাদেশের মার্কেটে ইন্ডিয়ান কাপড় না আসছে, ওদের সকল কাপড়ের ফলন নাহলে আমরা একটু কম দামের কাপড় করবো, নাহলে আমরা বাবুরহাটের কাপড় করবো, নাহলে আমরা পাবনার কাপড় করবো। আমি আমার দেশের কাপড় করবো, আমাকে বৈদেশিক মুদ্রাটা সাশ্রয় হবে এবং চোরা কারবারি বন্ধ হবে গৌড়ে। কারণ যত গৌড় বাংলাদেশে আছে তার সিংহভাগ গৌড় যায় ভারতে, ওই গৌড়ের টাকা হিসাবে। সে কারণে বলছি যে আমার মনে হয় আমরা যা ভাবছি তা না, আমাদের আন্দোলন চলমান।
আন্দোলন যে কোনো সময় গতিশীল হবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান নানাভাবে ব্যস্ত, ডেলি মিটিং করেন, বুঝতে হবে সজাগ সচেতন থাকতে হবে। আক্রমণ আসলে পাল্টা আক্রমণ করতে হবে। আমার অধিকার আমার রাজপথ থেকে ছিনিয়ে নিতে হবে। আমার আন্দোলনের ফসল ইতিমধ্যেই চিন্তাই করে ফেলেছে যে আমরা কিছু তাহলে আমাদের রক্ত কেন গেল, আমাদের উপরে এত মামলা মোকদ্দমা কেন গেল? সেই কারণে বলছি যে আজকে লক্ষ লক্ষ ছাত্র কি করছে, 5-7 জনের নাম ছাড়া তার কিছু পাই না। তারা এত ব্যস্ত কেন এত ব্যস্ত এত বুঝি না। আমার বুঝতে একটু কষ্ট হয়। সেই কারণে বলছি আমার মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে। সুতরাং ভূত তাড়াতে হলে সর্ষাকে আগে করতে হবে। আর হাসিনা এটা নিয়ে ভাবনার কিছু নেই। যত বিলম্ব হবে এই নির্বাচন তত ষড়যন্ত্র বেশি হবে। এক সময় ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে না, মঈন আহমেদের মতো পালাতে হবে। আর দেশে ফিরে না, দুঃখ পাবো, কষ্ট পাবো, আমাদের যদি অন্তর্বর্তী সরকারের বুঝতে পারে, কষ্ট পাবো তাদের যদি সমালোচনা করতে হয়। তারা যদি ব্যর্থ হয় তাহলে সবচেয়ে বেশি কষ্ট পাবে জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তি। কিন্তু তারা যদি সফল হতে চায়, জাতীয়তাবাদী কি দেশপ্রেমিক শক্তি কে প্রতিনিধি? খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি যদি এই সরকারের সাথে থাকে এবং সহযোগিতা সরকার নেয়, এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই।